আমি যেটা নেব না সেটা হচ্ছে থ্রেট। স্বাধীন দেশে প্রত্যেকটা ওর ক্যাডার, ওর চাকর বাকর ল্যাজনারা কুত্তাগুলো সব থ্রেট করছে দৌড়ে দৌড়ে গিয়ে, সেইটা আমি নেব না। মূর্খেরা অনেক রকম কথা বলবে। বাঁদর দেখবে দুম করে নেমে এসে তোমার হাতে কলাটা নিয়ে পালাচ্ছে, কি পেটের দায়, বাঁদর কামড়াবে না তোমায়, এই বাঁদর কামড়েও দিতে পারে। এতটা ক্ষমতা কি করে হয় যে লুঙ্গি বাহিনী এসে আমাদের বাস ভাঙবে, ট্রাম ভাঙবে, যে কোনো জায়গায় একটা গাড়িতে আগুন লাগিয়ে দেবে। এই মব কালচারটা বন্ধ করতে হবে। আমি আশা করব শেষ পেরেকটা ওই হোম মিনিস্টার মহাশয় যখন তাকে তো অনেক রকম ভাবে গালিগালাজ দিয়ে আক্রমণও করা হয়েছে না, ওই মানে চেহারা নিয়ে নিয়ে অ্যাপিয়ারেন্স নিয়ে, তাতে কিছু যায় আসে না। হি ইজ এ সলিড পারসন। ও যদি 15 দিন এখানে থাকে না, তাহলে মানে অনেকেরই চুলের হাল আমার মতো হয়ে যাবে। আমি থ্রেট নেব না, 1 সেকেন্ডে সব শেষ, ভাগীরথীর জলে ফেলে দেবো কেটে, হ্যাঁ, এই করব ওই করব, সব বাংলাদেশি ঢুকিয়ে দেবো, সংবিধান চেঞ্জ করে দেবো, সুপ্রিম কোর্টে গিয়ে হাত নাড়বো। ও পাগলের প্রলাপ মনে হবে যে কোনো বাইরে থেকে যদি দেখে বাংলা ভাষাটা, হিন্দি ভাষা না বুঝলে, somebody will say who is this crazy lady? অভয়ার মার ছবিটা সামনে রেখে মেয়েটার কথাটা ভাবুন, কদিন বাদে মেয়ের নামও বেরিয়ে আসবে, মেয়ের ছবি বেরোবে। ওরকম অনামী একটা মানে মৃতা মহিলা, একটা বেওয়ারিশ লাশ ছিল না, ও ছিল একটা ডাক্তার। মাথা উঁচু করে ওই ছবি প্রকাশ করার দায়িত্ব আমি নিলাম ওর মার সঙ্গে। পরবর্তীকালে ইতিহাস যা বলবে সেটাই হবে, দেখা হবে। উনি যা বলেছেন, একটা মেয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার পরে আমি হলে কি করতাম আমি জানি না। উনি যা করেছেন বেশ করেছেন, আমার সম্পূর্ণ সমর্থন আছেন, এবং ওই ট্রিটমেন্টই ওর হয়তো মানে কপালে রয়েছে, ওইটাই যোগ্য ট্রিটমেন্ট। কুরুক্ষেত্রে আমরা পাণ্ডব আর কৌরবের লড়াই দেখেছিলাম অসত্যের ওপর সত্যের জয়, অধর্মের ওপর ধর্মের জয়, অন্যায়ের ওপরে ন্যায়ের জয়। ঠিক এই মুহূর্তে বাংলার এই ভোট যুদ্ধের আবহটাও খানিক সেরকমই ঠেকছে সাধারণ মানুষের। তার কারণ একদিকে রয়েছে দুর্নীতি, অসত্য, এবং অন্যদিকে রয়েছে সত্যপরায়ণতা, এবং অবশ্যই বাংলা মায়ের যা চাহিদা, সেই সাধারণ মানুষ কি বলছেন সেই সব কিছু নিয়েই এই ভোট আবহ কিন্তু জমজমাট। শাসক থেকে বিরোধী সকলেই রীতিমতো প্রচারে জোর দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের সময় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জমজমাট ভোট যুদ্ধ। আর এই প্রেক্ষিতে বর্তমানে বাংলার কি অবস্থা সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে। সঙ্গে আমরা পেয়ে গিয়েছি ডক্টর বন্দ্যোপাধ্যায়কে। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। সরাসরি সুপ্রিম কোর্টের যে কথা, সেই কথা দিয়েই শুরু করা যাক স্যার। রাজ্যে প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে কি করতে হয় আমরা জানি। এইভাবে সরাসরি কোনো রাজ্যের প্রশাসনকে, রাজ্যের সরকারকে ভৎসনা, কি বলতে চান? হ্যাঁ, এটা শুনলাম ব্যাপারটা। সুপ্রিম কোর্ট আশা করি এবার নড়ে চড়ে বসবে, কারণ খুব একটা অ্যাগ্রেসিভ সুপ্রিম কোর্ট তো আমরা দেখিনি। আমাদের ল ব্যবস্থা যথেষ্ট সফট। তা এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট অবধি যে বার্তাটা পৌঁছেছে সেইটায় আমি যথেষ্ট আশাবাদী। আর ওই ন্যায় অন্যায়ের ব্যাপারটা বললেন, সত্য অসত্যের ব্যাপারটা বললেন, এটা তো আমরা তো জানি, আমি তো জানি, আমি তো কোনো পক্ষেরই সেরকম নই। আমি হঠাৎ একটা উড়ে এসে জুড়ে বসা মানুষ। আর যেহেতু আমার একটা ধর্মপরায়ণতা আছে, আমার নিজস্ব একটা সাহস আছে, আমি কাউকে পরোয়া করি না। আমার যা করার আমার লাইফে করা হয়ে গেছে, এবং পিছনটা আমার দেখা হয়ে গেছে বলে আমি অনেকটা সুবিধাজনক জায়গায় আছি এই কমেন্টগুলো করার জন্য। আমি জানি ন্যায় অন্যায় কোনটা, যেটা চোখের ওপর দেখতে পাচ্ছি। এই ন্যায় যুদ্ধ, অন্যায় যুদ্ধ, যে যুদ্ধই হোক, এর তো একটা জয় পরাজয় হবে, একটা নিশ্চিত ফলাফল আসবে। সেই ফলাফলের পরে দেখা যাবে সত্যি ন্যায়টা আমরা পেলাম কিনা, সেটাও আমি দেখতে চাই। কিন্তু সুপ্রিম কোর্টের ওপর আমার এখন আস্তে আস্তে ভরসা জাগছে। অনেক কিছু চেঞ্জেস হয়েছে, তো অনেক মানুষ চলে গেছেন, নতুন মানুষ এসছেন, এবং অবভিয়াসলি পার্সোনাল ভেরিয়েশন একটা থাকে, একটা ব্যক্তিগত তফাৎ, এনার সঙ্গে এনার, ওর সঙ্গে ওর, সব থাকবেই। আমি যথেষ্ট আশাবাদী, এবং সেই দিন যেটা হয়েছে ওটাই বলবো যে ওই যে ধর্মযুদ্ধই যদি এটা হয়ে থাকে, ওই ধর্মের কল বাতাসে নড়ে বলতো না, সামান্য একটা কথা, কিন্তু সেইটা, সেই যে ভদ্রমহিলা আটক হয়ে পড়লেন, উনি তো জাজ একজন, এবং তার আর্তচিৎকার সেটা ভাইরাল হয়েছে, সেটা আমি শুনেছি। অনেক সময় প্রথমটা বুঝতে পারিনি, তারপরে বারবার রিলটা চলছে বিভিন্ন মিডিয়াতে, শোনার পরে আমি নিশ্চিত হয়েছি যে অ্যাটলিস্ট এটা এসওএস কল বলে ইংরেজিতে, এসওএস কল, এমার্জেন্সি কল একটা। এই যে আর্তনাদটা
টাইপের একটা ব্যাপার। এই আর্তনাদটা ঠিক জায়গায় পৌঁছেছে এবং সুপ্রিম কোর্টের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা পৌঁছেছে আমি শুনলাম, এবং একদম উচ্চ পর্যায়ের আইনজীবী এবং বিচারক তারা সবাই মিলে আলোচনা করেছেন, করেই এই সিদ্ধান্তে এসছেন। আমি জ্ঞানেশ কুমারজির দু একটা ভাষণ শুনেছি, দু একটা এক্সপ্লেনেশন শুনেছি উনি যখন বলছিলেন, ইসিআই চিফ যিনি, এবং আমার যথেষ্ট শ্রদ্ধা হয়েছে ওর ওপর। এখনও দেশের মানুষ সব কিছুর ওপরে উঠে সত্যটাকে ধরে থাকতে পারে। ওনাকে আবার ইমপিচ করার মতো জায়গাতেও এসেছিলেন, এটাই হয় আর কি, একটু ভালো জায়গায় কাজ করলে তাকে সরিয়ে দেওয়া। অবশ্য এইবার মনে হচ্ছে কাজগুলো হচ্ছে, কারণ উনিও বলেছিলেন কিন্তু যে আইন খুব শক্ত হাতে ডিল করবে। এই যে শক্ত হাতে ব্যাপারটা ধরে রাখা এবং কি করতে হয় জানি, দিজ আর কোয়াইট এক্সপ্রেসিভ থিংস। আমার মনে হয় রাজনৈতিকভাবে এটা অত্যন্ত মানে শক্ত একটা বার্তা। এই বার্তাটা পৌঁছে এখনো যায়নি, আমি বলছি পৌঁছে যায়নি, কারণ এটা হয় কি, সিরিয়াল অফেন্ডার তো ধরো একটা একটা প্রজাতি, জাতি, মনুষ্য জাতি কিনা সেটা সন্দেহ আছে, যারা রেলের লাইন উপড়ে ফেলে, যারা বাঁশ ফেলে হাইওয়ে অবরোধ করে, হাইওয়ে অবশ্য এটা তখনই আমাদের বোঝা উচিত ছিল, সিঙ্গুরে যখন পুরো একদম মোটরওয়ে স্টপ করে, যে টাটার মতো একটা সংস্থাকে আমরা তো সাকসেসফুলি সফলভাবে তাড়িয়েছি না। আমাদের এটাই দেখতে হবে, বাঙালি অস্মিতা টস্মিতা বাজে কথা, বাঙালির ক্রেডিট এটাই ইন্টারন্যাশনালি, যে টাটাকে ইন্টারন্যাশনালি রেসপেক্ট করা হয়। সারা ভারতবর্ষ কেন, পৃথিবী জুড়ে যাকে সম্মান করা হয়। এখনও আমি বলছি, আমার বহু বন্ধুবান্ধব টিসিএসে কাজ করে, তাদের প্যারা, তাদের প্রপার টিসিএস প্রচুর ইংল্যান্ডেও ছিল, ফিনল্যান্ডে আছে, জার্মানিতে আছে, আমি তাদের চিনি, তাদের সঙ্গে কথা হয়। ওদের মতো চাকুরি ক্ষেত্রে সুখী লোক খুব কম আছে। চাকরি তো সবসময় সুখের হয় না, অনেক চাকরি খুব অসুখের হয়। আমারও প্রথম দিকে ওখানে ইংল্যান্ডে দু একটা চাকরি, ইন্ডিয়াতে আমার কোনো অসুখের চাকরি ছিল না, দারুণ কাটিয়েছি ইন্ডিয়ার সময়টা। ইংল্যান্ডে গিয়ে কিছু কিছু জায়গায় বেশ শক্ত জায়গায় পড়েছি, উপরওয়ালা বস তো সব কিছু হয় না, সেই বস যদি একটু খারাপ হয়, সে যদি পার্সোনাল লাইকিং ডিসলাইকিং এসে যায় তখন খুব। কিন্তু এখন আমার মনে হচ্ছে অনেক কিছু বদলেছে এবং বসরা বদলেছে, তারা পিছনে এসে দাঁড়াচ্ছে। আমি অনেকটা আশার আলো দেখতে পাচ্ছি। স্যার, তা সত্ত্বেও একটা প্রশ্ন থেকে যায় যে বিচারক, তিনি একজন মহিলা, তিনি আত্মচিৎকার করছেন, গাড়ি থেকে বলছেন যে আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানদের দেখো। বাংলার মাটিতে দাঁড়িয়ে একজন, যেখানে মুখ্যমন্ত্রী তিনি বলেন তিনি বাংলার মেয়ে, গোটা বাংলা বা নিজের মেয়েকে চায়, তো এই প্রেক্ষিতে মানে কতটা অভিপ্রেত আর কি? এই কথা, আর বাংলার মেয়ে নিজের মেয়েকে চায়, এই কথাগুলো বলা মাত্র যে 1 মিলিমিটার মাইলেজ হলো, সেটাও আমি ওদের দিতে চাই না। আমার বলতে লজ্জা লাগে, নামটাও আমি নিতে চাই না। সন্ধ্যাবেলা একটা সুন্দর সময়, এই সময় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে লোকে একটু শাঁখ বাজিয়ে সন্ধ্যারতি করে। আমাদের দুর্ভাগ্য যে আমরা এটা করছি। যাক, আমিও ধূপ জ্বালিয়ে রেখেছি, একটু ঠাকুরের আলোটা জ্বেলেছি। এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই তো এখনো বার্তাটা পৌঁছয়নি। যারা স্টোন পেল্টিং করে, যারা একটা ট্রেন যাচ্ছে ধামাধাম পাথর পড়ছে, ছোটবেলায় শোলে দেখেছিলাম, শোলেতে সে ট্রেনটা বন্ধ করা হলো কাঠ দিয়ে, সব লগা ফেলে, ট্রেন লাইন ব্লকড রয়েছে, আসলো ওই হলো, তার লুটতরাজ হলো। তখন সিনেমার প্রেক্ষিতে দেখেছি অন্যরকম লেগেছে। তখন ছিল মধ্যপ্রদেশে, সেই সময় চম্বলের উপত্যকা ছিল। এখন এই সভ্য যুগে দাঁড়িয়ে 21 এই শতাব্দীতে দাঁড়িয়ে 21st সেঞ্চুরিতে যদি আমাদের এই অবস্থায় যে স্টোন পেল্টিং হয়, রেল লাইন উপড়ে ফেলে, মাই গড, এটা ভাবা যায় না। রেল লাইন উপড়ে ফেলা মানে হয়তো 200, 300, 600 লোক যাচ্ছে একটা বড় ট্রেনে, ট্রেনটা পুরো কমপ্লিটলি ডিরেলড হয়ে কী ডিজাস্টার হবে। সেইটা করে যদি কেউ মজা পায়, তাকে কি মানুষ বলবো? সর্পও কিন্তু কামড়ায় না, সাপও যদি বাড়িতে ঢুকে তুমি যদি চুপচাপ থাকো, সেই এসে, তুমি ঘুমিয়ে রয়েছো, তোমায় কোনো দিন শুনেছো ঘুমের ঘরে সাপ কামড়েছে? না, ঘুমের ঘরে সাপ কামড়াবে না। হ্যাঁ, বাঘ সিংহর যদি পেট ভর্তি থাকে, তোমার পাশ দিয়ে হেঁটে চলে যাবে, কিছু বলবে না। বড় বড় হাতি যে অত বড় শক্তিশালী, পাশ দিয়ে দেখো কী সুন্দর ওয়াইল্ড লাইফের ভিডিওগুলো দেখবে, আমি নিজে কদিন আগে দেখে আসলাম, তারা পাশ দিয়ে চলে যাবে। কিন্তু আমরাই একমাত্র মানে পেট ভর্তি থাকলেও অন্যের ক্ষতি করি। এই বার্তাটা এখনো পৌঁছয়নি। এখানে একটা চরম মানে অরাজকতার সৃষ্টি হয়েছে, আইন শৃঙ্খলা জিরো। তাহলে একটা রাজ্যে 100-200 পুলিশ অফিসার বদলি করা হচ্ছে, ছোট থেকে একদম তামর পজিশন হলা অবধি। তারা কি ডেঞ্জারাস?
এটা চারটিখানি কথা না। এবং দেখা গেছে আমাদের দেশ প্রচণ্ড ভদ্র বলে এদের চাকরি করার কোনো অধিকার আছে? আমি হলে এদের পেনশন ফেনশন সমস্ত স্টপ করিয়ে দিতাম। সুপ্রিম কোর্ট আমাদের খুব সফট। আমি তাও বলবো আমাদের অনেক দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, ঠিক বার্তা এখনও পৌঁছয়নি। এক্সাম্পলারি শাস্তি দিতে হবে। আমি বলবো এদের ইমিডিয়েটলি গড়াদের ভেতরে ঢুকিয়ে একদম 3rd ডিগ্রি দিয়ে ফ্ল্যাট করে দিতে হবে। এতটা ক্ষমতা কী করে হয় যে লুঙ্গি বাহিনী এসে আমাদের বাস ভাঙবে, ট্রাম ভাঙবে, যে কোনো জায়গায় একটা গাড়িতে আগুন লাগিয়ে দেবে। এই মব কালচারটা বন্ধ করতে হবে। এটা একদম আইনগতভাবে ওই করে, আর কিছু না হোক কিছু রাবার বুলেট মারো, রাবার বুলেট মারতেই হবে। ইউ ক্যানট ট্যাকল একটা কুকুর। আমাদের কুকুর কি বিউটিফুল একটা জাত, কোলেনি। কিছু কুকুর একটু যদি বদমাশি করে তাকে একটু বেঁধে রাখতে হয়, শিখাতে হয়। কুকুরটা রেবিড হয়ে গেলে তাকে পুট ডাউন করতে হয় বা তাকে রেস্ট্রেন করতে হয়। যে জন্তুটা একদম ব্যথা পেয়েছে, হয়তো যন্ত্রণায় ছটফট করছে, সেটাকে রেস্ট্রিক্ট করতে হবে। ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে তাকে ঠিক করাতে হবে, করে দেখতে হবে আমি ঠিক করতে পারলাম কিনা। আমাদের কঠিনভাবে আমাদের পুরো রিসেট করতে হবে, সিস্টেমটাকে রিসেট করতে হবে। আরও একটি বিষয়, এসআইআর এর নাম বাদ নিয়ে যে শাসক দলের পক্ষ থেকে এত লাফালাফি করা হচ্ছে যে নাম বাদ দিয়ে দেওয়া হলো, নাম বাদ দিয়ে দেওয়া হলো। তো একটুখানি অঙ্কটা যদি দেখি, প্রায় 91 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে আর কি 2026-এর এই বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে। তৃণমূলের শেষ পেরেক কি পোতা হয়ে গেল এই নাম বাদ দেওয়া, ভুয়ো ভোটার এবং যারা মৃত ভোটার, এই সমস্ত ভুতুড়ে ভোটার এর নাম বাদ দেওয়ার ফলে? ভাই, এই সংখ্যাটা নিয়ে আমি এখনো জানি না। কখনো বলা হচ্ছে 60, কখনো নেমে আসছে সেই 58, আবার 58 থেকে 65, 65 থেকে 90। ঠিক সংখ্যাটা তো আমি জানি না। আমি তো আর ওই স্ট্যাটিস্টিক্সটা দেখছি না, ওটা আমার পক্ষে দেখা সম্ভব নয়। কত দিকে আর ব্রেন দেবো? তোমরা যেটা বলছো সেটাই শুনছি। যদি 90-95 হয় সেটাও কম নয়। 1 কোটির কাছাকাছি নাম, 1 কোটির কাছাকাছি নাম। আর এটা খুব একটা বাচ্চা ছেলেও বলবে যে ইলেকশনগুলো সব জালি হয়ে এসেছে, পুরো চুরি করে জেতা ইলেকশন সবকটাই। কারণ শুনছি নাকি আমার দাদুও ভোট দিয়েছিলেন, আমার গুরুরাও যারা মারা গিয়েছেন তারাও সব ভোট দিয়েছিলেন। অনেকে একটা জোক বেরিয়েছিল যে ইস আরেকটু আগে আসলে বললো দিদিমার ভোটটা পড়ে গেছে আর কি। তা মারা গেছেন 2 বছর 4 বছর হয়ে গেছে, বলে সে একটু আগে আসলেই দিদাকে দেখতে পেতাম। এরকম সব জোক হচ্ছে, কিন্তু দিস ইজ সিরিয়াস না। এসআইআরে দেখো, আমি বলছি কি যে একটা পুকুর আমাদের এখানে রয়েছে যে পাশে পুকুরটায়, দেখবে ধারে পাশে প্রচুর ময়লা। ওই ময়লাটা কতখানি ময়লা আছে তুমি জানো? আমি বলছি ওইখানে অন্তত লরি দিয়ে যদি বিচার হয়, অন্তত বোধহয় 100 লরি ময়লা ওই পুকুরটায় রয়েছে। মাছগুলো তাও বেঁচে আছে, তার মধ্যেও কচ্ছপগুলো বেঁচে আছে। আমাদের অবস্থা ওরকম, মাথা তুলে তুলে কচ্ছপগুলো যাচ্ছে, মাছগুলো আছে, কিছু মাছরাঙা এসে খাচ্ছে। ওরা ওই পলিউশনে কী করে বেঁচে আছে জানি না। আর যেতে আসতে সবাই ওখানে পুকুরটাতে ফেলছে। মানে 100 লরি মাল আছে, টাইম লাগবে। কিন্তু আমি বলছি এসআইআরে অন্তত 50 লরি তো সাফ হলো। 100 লরির জায়গায় 40টা লরি হলেও তোমার কিছুটা জঞ্জাল সাফাই হলো। তবে কিছুটা বাদ হয়েছে এসআইআর, আমি বলবো জঞ্জাল সাফাই অনেকটা হয়েছে। এবং শেষ পেরেকটা পোতা হয়ে গেছে কিনা জানি না। আমি আশা করব শেষ পেরেকটা ওই হোম মিনিস্টার মহাশয় যখন তাকে তো অনেক রকম ভাবে গালিগালাজ দিয়ে আক্রমণও করা হয়েছে না, ওই মানে চেহারা নিয়ে অ্যাপিয়ারেন্স নিয়ে, তাতে কিছু যায় আসে না। হি ইজ এ সলিড পারসন। ও যদি 15 দিন এখানে থাকে না, তাহলে মানে অনেকেরই চুলের হাল আমার মতো হয়ে যাবে। এদিকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, তিনি সরাসরি বাংলার মানুষদের ক্ষেত্রে আর কি একটা দাবি রেখেছেন। বলছেন যে যদি এবারে একটাও ভোট তৃণমূলের বাইরে পড়ে, তাহলে আপনাদের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক কেটে যাবে, আর কোনো সম্পর্ক রাখবো না। আমি কিন্তু খুব সেন্টিমেন্টাল। কি বলতে চান তার এই মন্তব্যের প্রসঙ্গে? আমি রুমাল রেখেছি পকেটে। আমি যারা শুনে কাঁদবে তাদের রুমাল দেবো। আর কি বলবো? আমার রাগে গাটা জ্বলে গেল এই মন্তব্যটা শুনে, বুঝতে পারছো তো? আমি এই মন্তব্যটা শুনে কে তুমি? আমাকে শেষ করে দিয়েছো। আমার ছেলেমেয়েগুলোর চান্স নেই, নাতি-নাতনি এই দেশের মুখই আর দেখবে না, আর অন্য লোকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে বম্বেতে চাকরিগিরি করবে। অ্যান্ড নাও শি ইজ ট্রাইং টু ক্রিয়েট দ্য সেন্টিমেন্ট। সেন্টিমেন্টে আমার কোনো অসুবিধে নেই। তুমি শোকের যাত্রাপালা যত করছো করো, আমার কিসের ওপর রাগ? তুমি থ্রেট করো না। থ্রেট কালচারের এগেনস্টে আমি অভয়ের দিন থেকে আমার জীবন চেঞ্জ হয়ে গেছে। আজকে এইখানে আমার যাওয়ার কথা, আমার গাড়ি বেঁকে গিয়ে ওইখানে চলে গেছে, ঠিক আছে? এইখানে যাওয়ার কথা, আমার এখানে চলে গেছে। আমার গাড়ি, আমার জীবনের গাড়ি। আমার জীবনটা কি ফেলনা? আমার জীবনের 60 বছর কঠিন পরিশ্রম করে অনেক কিছু শিখেছি যেগুলো লোকে জানে না।
আমি কি এটা আনকালচার্ড লোক নাকি? আমি নিজেকে রেকটিফাই করেছি, ক্ল্যারিফাই করেছি, পড়াশুনো করেছি, আজকে এই জায়গায় এসে একটা দাঁড়িয়ে লোকের সামনে চোখে চোখ রেখে কথা বলতে পারবো। আমি যেটা নেব না সেটা হচ্ছে থ্রেট। স্বাধীন দেশে প্রত্যেকটা ওর ক্যাডার, ওর চাকর বাকর ল্যাজনারা কুত্তাগুলো সব থ্রেট করছে ডোরে ডোরে গিয়ে, সেইটা আমি নেব না, সেইটা আমি নেব না। আমি রিকোয়েস্ট করব অমিত শাহজিকে, মোদিজিকে, যে আপনারা ভদ্রতা অনেক হয়েছে দিদি, বাহেনজি, সুধার যাই, আরে এ শুধরবে না, এ কঠিনভাবে এটাকে ডিল করতে হবে। আমি থ্রেট নেব না, 1 সেকেন্ডে সব শেষ, ভাগীরথীর জলে ফেলে দেবো কেটে, হ্যাঁ, এই করব ওই করব, সব বাংলাদেশি ঢুকিয়ে দেবো, সংবিধান চেঞ্জ করে দেবো, সুপ্রিম কোর্টে গিয়ে হাত নাড়বো। ও পাগলের প্রলাপ মনে হবে। যে কোনো বাইরে থেকে যদি দেখে বাংলা ভাষাটা, হিন্দি ভাষা না বুঝলে, somebody will say, who is this crazy lady? Who is this woman? Is she qualified? One, no. যে জানে সে বুঝতে পারবে কোয়ালিফাইড নয়। ফাঁকের চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। হাই মাই হাই, লুক অ্যাট দ্য বডি ল্যাঙ্গুয়েজ। সেকশন করে দেওয়া উচিত। বাইরের দেশের লোক হলে সাইকিয়াট্রিস্ট আসতো, সেকশন করে দিত, হ্যান্ডকাফ করে নিয়ে গিয়ে ওই রিহ্যাবিলিটেশন হোমে ড্রাগ দিয়ে ঘুম পাড়িয়ে রাখো 10 দিন। অ্যাসেসমেন্ট করার লোক নেই, আমরা সেগুলো জানি না বলে আমরা ওইটা নিচ্ছি, তাই না? ওই যে একটা পুঁতি গন্ধা, একটা একটা গঙ্গার আদিগঙ্গা, সেটাকে শেষ করে ফেলেছে, মশা ভনভন করছে, সবুজ জলের রং, মানে ওই জলটার কাছে গেলে তুমি দুর্গন্ধে রুমাল চাপা দেবে, বমি হয়ে যাবে, এবং সামনে গিয়ে দেখবে যে কি অসাধারণ অপরিচ্ছন্ন একটা নোংরা কলকাতার বুকের মধ্যে দিয়ে কালীঘাট মন্দির, কেওড়াতলা শ্মশান, যেখানে মানুষকে দাহ করা হচ্ছে, লোকে ওই জল তুলে মাথায় দিচ্ছে, মাথায় কি পড়ছে সেটা, ওটা যদি কালচার করা হয়, ব্যাকটেরিয়া এবং নোংরা ঠিক ঠিক করছে, সাপও কামড়ে দিতে পারে মাথায়, ওর মধ্যে সাপও রয়েছে, ওইটাকে নিয়ে উনি গর্ব করছেন। একবার গিয়ে দেখে এসো না, দর্শকদের বলো তো তোমরা গিয়ে একবার জেলের মাঠটা টপকে ওখানে যাওয়া যায় কিনা আমি জানি না, এসো কেওড়াতলা শ্মশান থেকে গিয়ে দুপাকে দাঁড়িয়ে পাটা ডুবিয়ে দেখে এসো কিসে পাটা দিলে, তখন বুঝতে পারবে। সে আবার বড় বড় কথা কি বলছে, শি শুড বি সেকশন, ওর দ্বারা কোনো একটা দেশ রুল হবে না, দেশের যা সর্বনাশ হবার হয়ে গেছে, মিলিটারি রুল হলে আমি সবচেয়ে বেশি খুশি হব, আমি সঙ্গে সঙ্গে গিয়ে শঙ্করধ্বনিটা করবো বারান্দা থেকে দাঁড়িয়ে, মিলিটারি রুল হবে হবে না, আমাদের গভর্নমেন্ট খুব সফট, কিন্তু এবার রাবার বুলেট জায়গা আসছে, জলকামন তো মারতেই হবে, তবে ওদের ওই সাহস নেই, ওরা অতর্কিতে আক্রমণ করে, যেমন ওই মিষ্টির একটা একটা চিনি কোনা পড়ে থাকলে রাত্রিবেলা এসে দেখবে অনেক পিঁপড়ে এসে খেয়ে পালিয়ে গেল, ওই টাইপের। তো সামনাসামনি তো কিছু করতে পারবে না, তবে থ্রেটনিং দিচ্ছেন, এরকম করে আঙুল নেড়ে কথা বলছেন, আমি ওটা বরদাস্ত করবো না। আমি যদি পোস্টে থাকতাম এমনি আমি দেখে নিতাম দিল্লিতে থাকলে। স্যার, এছাড়াও তো তিনি বলছেন, সরাসরি বলছেন যে ইভিএম নাকি বিজেপি তৈরি করছে, ইভিএমে যদি কোনো রকম কারচুপি দেখতে পান তাহলে একদম ভোট দেবেন না। তো ইভিএমও কি বিজেপি তৈরি করে? বিজেপি তৈরি করে মানে, ইভিএম তো ওই তো জ্ঞানেশ কুমারের মতো লোক যারা জানে, ইসিআই তো ইলেকট্রাল কমিশন অফ ইন্ডিয়া, তো ওরা ওরা করেন, ওরা শিক্ষিত লোক, তাদের কাকে বিশ্বাস করবি? তাহলে হ্যাঁ, তাহলে এক কাজ করো, বাংলাদেশ থেকে বদরু মিয়াকে নিয়ে এসো, আর ইউনিস বলে যে লোকটা আছে, ওই উল্লুকটাকে দিয়ে আমাদের দেশের ওইটা করানো হোক, তাহলে আর কি বলবো? তাহলে আমাদের দেশের যারা গুণীগানী আইএএস অফিসার অর্ধেকটা করাপ্ট করে খেয়ে ফেলেছো, বাকি যারা করছি এ নিয়ে আমি কোনো কথাই বলবো না। মূর্খেরা অনেক রকম কথা বলবে, বাঁদর দেখবে দুম করে নেমে এসে তোমার হাতে কলাটা নিয়ে পালাচ্ছে, তা কি পেটের দায়, বাঁদর কামড়াবে না তোমায়, এই বাঁদর কামড়েও দিতে পারে। স্যার, অভয়ার কথা বারবার আপনি ঘুরিয়ে ফিরিয়ে এই প্রসঙ্গে আসি, আমরা প্রত্যেকেই জানি। তবে বর্তমানে অভয়ার মা কাকিমার একটি মন্তব্য ভাইরাল হয়েছে। তো এই বিষয়ে আপনার কি কিছু দর্শকদের আলোকপাত করার বিষয় রয়েছে, যে তার কি অত্যন্ত ক্ষোভ, কোথাও না কোথাও মেয়েকে হারানোর যে একটা বেদনা, একটা যন্ত্রণা, সেখান থেকে তিনি এমন মন্তব্য করেছেন? আমি বলবো, যাদের এইটা বোঝার বুদ্ধি বা মগজ নেই, তারা তো নিম্ন মেধা, নিম্ন রুচি, নিম্ন মানের মানুষ, তারা যা কমেন্ট করছে করুন, তাতে কিছু যায় আসে না, তাই না? এখন স্বামী বিবেকানন্দ বলতেন একটা গ্লাস অফ ওয়াটারকে দেখিয়ে, এটা কি বলবে তুমি, হাফ এমটি না হাফ ফুল? আমি সবসময় হাফ ফুলটা দেখতে শিখেছি। হাফ এমটি বললে তো সব কিছু হাফ এমটি, না না, আমার সঙ্গে তুমি কথাই বা বলবে কার? আরে আমার তো মাথার এই অবস্থা, আমার তো চুলই নেই, তাই না? যার হেয়ার স্টাইল নেই তার সঙ্গে কথা বলে লাভ নেই, তা বলতে পারো তোমার হেয়ার স্টাইল নেই, আমি চশমা পরি, আমাকে একটা আর্টিফিশিয়াল হেল্প নিতে হয়, তো এরকম টুকটাক লোকের সুবিধা অসুবিধা থাকে, তাই স্পেশালি এবলড লোকও প্রচুর রয়েছে, সেটা নিয়ে বলে তো কোনো লাভ নেই। ইনি এখনও যে সুস্থ হয়ে দাঁড়িয়ে, এই ভদ্রমহিলা যার বাড়িতে বা যার কাছাকাছি কারোর সন্তানহানি হয়নি, সে তো প্রথম কথা বুঝতেই পারবে না।
আমার সন্তানেরা আজকে সুস্থ, তাও আমার শিক্ষা আমাকে বোঝাতে বাধ্য করেছে। আমার পাশের বাড়ির 21 বছর বয়সের একটি ছেলে মারা গেছিল ভবানীপুরের। সেটা আমি আজও বুকে ধরে রেখেছি। ক্রিকেট খেলতে গেছিল, ছেলেটা আর ফেরেনি অ্যাক্সিডেন্টে। হ্যাঁ, অ্যাক্সিডেন্টাল ডেথ। সেটাও না ওর বাবা-মা মেনেনি। এখন বাবা মারা গিয়েছেন, মা কিভাবে বেঁচে আছেন আমি জানি না, আর গিয়ে দাঁড়াতে পারি নাই কাকিমার কাছে। এটা আবার অ্যাক্সিডেন্টাল ডেথও না, এটা তো কিল্ড, ম্যাসাকার্ড অ্যান্ড কিল্ড। আচ্ছা, এমন মৃত্যু অনেক হয়েছে যে হঠাৎ একটা গুলি লেগে গেছে, হঠাৎ একটা কিছু হয়েছে, সেগুলোও মেনে নেওয়া যায়। এই মেয়েটাকে রীতিমতো গায়ের জোরে টর্চার করে 10 জন থেকে 12 জন কি 8 জন থেকে 12 জন মিলে সেই রাত্রে তিল তিল করে ভেঙে টুকরে কিভাবে মেরেছে আমি জানি না। এটা বলতে গেলে আমি ইমোশনাল হয়ে পড়ি। আর যে ওই ঘরে গিয়ে ওই মায়ের হাতটি ধরে না বসেছে সে বুঝতে পারবে না। আমি বসেছি তো, আমি দেখেছি ওর চোখের জলের ডেপটা কি, আমি কিভাবে ইমোশনটাকে সামলে ক্যামেরার বাইরে থেকে বেরিয়ে গেছি বারবার আমি নিজেই সেটা জানি না। এখনও সেটা চেষ্টা করছি। ওইটা না বুঝলে ওর উপরে কোনো কমেন্ট করবেন না, ঠিক আছে? ও যা বলেছে আমি ওর দাদা হিসেবে বলছি, উনি আমাকে দাদা হিসেবে মানেন, এগুলো মিডিয়াতে খুব একটা জানার কথা নয়। এটা তো আমার ইন্টারনাল রিলেশনশিপ। ওই দিন থেকে আমি ওর পরিবারের এক হয়ে গেছি। যেদিন প্রথম গিয়েছিলাম, একাধিকবার গিয়েছি, ওর সঙ্গে কথা হয় রেগুলার। আমি ওনার সঙ্গে কথা বলি। আমাকে হয়তো ক্যামেরায় দেখতে পারবেন না, আমি হয়তো হাঁটাহাঁটি করে ধাক্কাধাক্কির মধ্যে ওইগুলো করতে পারছি না, ওটা ওনাকেই করতে হবে, ওনার কাজ ওটা। আমি সম্পূর্ণভাবে বলবো যে আপনারা অ্যাটলিস্ট ওই ভদ্রমহিলাকে একটু ছেড়ে দিন। উনি যে ওই জায়গায় দাঁড়িয়ে আছেন না, যারা আজকে সমালোচনা করছে, ভগবান না করুক তার ঘরে ওই বজ্রপাতটা হোক, ওই বজ্রপাত হোক, আমি চাই না, কিন্তু না পেলে আপনি বুঝতে পারবেন না। আর যেটা উনি বলেছেন তার চেয়ে অনেক খারাপ কথা আমাদের পোস্ট হোল্ডার, হেড অফ দিস স্টেট, আনফর্চুনেটলি হচ্ছে অনেক বাজেভাবে যে কোনো লোককে অসম্ভব কথা বলে থাকেন। উনি যা বলেছেন, একটা মেয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার পরে আমি হলে কি করতাম আমি জানি না। উনি যা করেছেন বেশ করেছেন, আমার সম্পূর্ণ সমর্থন আছেন, এবং ওই ট্রিটমেন্টই ওর হয়তো মানে কপালে রয়েছে, ওইটাই যোগ্য ট্রিটমেন্ট। হ্যাঁ, কিন্তু এইবার আমি সিভিল কথা বলি, না বললেই ভালো হতো, না বললেই ভালো হতো। আমি ওনাকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছি, উনি এখন থেকে আর টিভি বা ক্যামেরার সামনে দুম করে প্রশ্নের জবাব উনি দেবেন না। ওনাকে কিছু কথা বলতেই হবে, কারণ উনি তো ক্যান্ডিডেট। এখন আসছে, এখন স্ট্রিট কর্নার মিটিংসগুলো হবে, বড় মিটিংসগুলো হবে। আমি চেষ্টা করবো ওর পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতে। যদি উনি এখন পার্টির প্রোডাক্ট, পার্টির থেকে যথেষ্ট হেল্প আছে, বড় বড় মানে নেতারা তার পাশে গিয়ে দাঁড়াচ্ছেন শুনেছি, উনি হেল্পও পাচ্ছেন, কিন্তু সেটা আমি একটুখানি কাছ থেকে দেখে নিশ্চিন্ত হব। এবং সবাইকে অনুরোধ করব, একটা ক্যান্ডিডেট যদি ওয়েস্ট বেঙ্গল জেতে, সেটা হবে রত্না দেবনাথ, অভয়ার মা। ওর মতো দুঃখী এই মুহূর্তে হোল ওয়েস্ট বেঙ্গলে আমার চেনাশোনা কেউ নেই। এবং তার পাশে না দাঁড়িয়ে তাকে অশ্লীল কটূক্তি, আপনার বংশ পরিচয়, আপনার জন্ম পরিচয় এবং আপনার যে স্থান কাল পাত্র সব ভুল হয়ে গেছে জন্মকুণ্ডলিতে, সেটা আর প্রমাণ করবেন না। এইটাই আমি বলছি। ওকে নিয়ে কোনো সমালোচনা চলবে না। উনি এখন থেকে চেষ্টা করবেন আর কথা না বলতে। কিন্তু ওই শোকের পরে উনি উঠে দাঁড়িয়ে দুপায়ে চলে নিজেকে রেখে তার স্বামীর হাত ধরে দুজনে মিলে স্বামী স্ত্রী হাঁটছেন, এটা যথেষ্ট। জাস্ট যদি ভদ্রলোকের ছেলে হয়ে থাকেন বা মেয়ে হয়ে থাকেন, ভদ্রলোক হলে দূর থেকে দাঁড়িয়ে তাদের প্রণাম করুন, একবার বলুন যে আপনি একটা দারুণ কাজ করছেন, ওর হাতে পাওয়ারটা দিন যাতে আর একটা অভয়া না হয়। ওর অভয়াটা আর ফেরত আসবে না। ও যদি এমএলএও হয়, ও যদি চিফ মিনিস্টারও হয়, ওটা আর ফেরত আসবে না। উনি সেটা হতে চাননি, উনি সেটা কখনোই চাননি। আজকে এক প্রকার জোর করে আমি ওনাকে টেনে এনে, আর কে বলেছিল আমি জানি না, আমি টেনে এনে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছি, এবং আগামীকালে ওর সঙ্গে থাকবো এবং দেখে যাব যে উনি এমএলএ হয়ে ঢুকলেন। আমার ঢোকার দরকার নেই, আমি বাইরে থেকে টাটা করে দেবো। স্যার, শেষ প্রশ্ন থাকছে। আরও দুটি মন্তব্য আমি একটু উল্লেখ করছি, যে কোনো বাড়িতে কে কী ভোট দিচ্ছে না দিচ্ছে, আমাদের ক্যামেরা সবসময় তাদেরকে ট্র্যাপ করবে, এন্ট্রি করা থাকবে, লাইভ ক্যামেরা করা থাকবে। পদ্ম ফুলে ভোট দেওয়া যাবে না, সেরকম হলে ভোট দেওয়ার কোনো দরকারই নেই, বাড়ি থেকেই বেরোবেন না, এমনটাই হুঁশিয়ারি রীতিমতো। এটি একটি। এবং তারপরে আরেকটি মন্তব্য উঠে এসেছে, যা হবে 23 তারিখের পর দেখা যাবে, কিভাবে হবে সব আমরা দেখে নেব। এই প্রথম কথাটি সেটি বলেছেন তৃণমূলের এক নেতা,
ভিডিও প্রকাশ্যে এসেছে এবং সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। বর্তমানে তিনি গ্রেপ্তারও হয়েছেন অবশ্য। তবে তৃণমূল নেতার নামই আমি বলে দিলাম, রাজু মণ্ডল, তিনি এই কথা বলেছেন। আবার মগরাহাটের যুব তৃণমূল নেতা ইমরান হাসান মোল্লা, তিনি সরাসরি থ্রেট করে বলেছেন যে তৃণমূলেরই খাবে, তৃণমূলেরই পড়বে, আর তৃণমূলের সঙ্গেই বেইমানি করবে, যা হবে দেখে নেব। স্যার, বাংলার মাটিতে দাঁড়িয়ে আপনি একটু আগে থ্রেট রাজনীতির কথা বলছিলেন, আপনি বিশ্লেষণ করছিলেন, সমালোচনা হচ্ছে বিভিন্ন স্তরে, তবে বাংলার মাটিতে দাঁড়িয়ে এই ধরনের হুমকি বাংলার মানুষদের প্রতি কি বলবেন? বলছি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে একজনের যদি এই সাহস হয়, আমি তার নাম ফামগুলো আনতেও চাই না, আমি দেখেছি ভিডিওটা, বাহাত তুলে ডান হাত তুলে। ওর সঙ্গে আবার আরেকটা বলছে যে কি জানো, রসগোল্লা রসমালাই পাঠিয়ে দেবো, যেরকম ভাষা সেরম কুরুচিকর অসভ্য ছোট লোক। গ্রেপ্তার হয়ে বোধহয় বেল পেয়ে বেরিয়ে গেছে এবং বলে দিয়ে গেছে দেখে নেবো। ওই দীপাঞ্জনবাবু আসছেন, বুনো ওল আর বাঘা তেঁতুল, ওই তেঁতুল ঢুকেছে একটা গোফলা তেঁতুল, ও ঢুকেছে, ও ঠিক ব্যবস্থা করে দেবে। যে বিচুটি পাতার অ্যান্টিডোট কে একটা বলেছে, বিচুটি পাতা দিয়ে দেবো, হ্যাঁ, ওই অ্যান্টিডোট আমার রেডি আছে, ওই অ্যান্টি অ্যালার্জিক ইঞ্জেকশান দেবো, আমি দেবো, আর ও ও ও ওই তেঁতুলটা ও দেবে। আমরা সবাই মিলে এটা ব্যবস্থা করব। আমি যদিও এখনও আবার বলছি আমি পোস্টে নই, কিন্তু বিজেপি এটা সক্ষমভাবে ডিল করে নেবে। আর ওই আমাদের ভাই এসে গেছেন না, তা একজন দেখলাম যে তির্যক মন্তব্য করেছেন যে তার মাথায় আবির মাখাবো, টাকে আবির মাখাবো। ফাইন, দেখা যাক, আমার মাথায় মাখাতে পারে, আমি তো আরও প্রোটেকশানহীন, ওর কাছে তো পৌঁছানোর ক্ষমতা হবে না, ও তো টপ লেভেল মিলিটারি প্রোটেকশানে থাকে, ও তো অত সোজা না, ওর স্বপ্নে ওরম দেখে, বাঁদরে ওরম ভাবে, তাই না, যে মন্দিরের চূড়োয় গিয়ে বসবো, হ্যাঁ, ভাবতে পারে। আমি এই থ্রেট কালচারটাকে ঘৃণা করি এবং কঠিন হাতে এটাকে দমন করা হোক, এটাই আমি বলবো। আগামীকালে এমন পুলিশ অফিসাররা আসুন যারা নিয়ে গিয়ে ওই নেতার ওই হাত নাড়া যেন জীবনে না হয়। 3rd ডিগ্রি না কী হয়, আমি ওকে 5th ডিগ্রি দিতাম। আমার ক্ষমতা নেই, আমি দিতে পারছি না, আমি বলছি আমিও পাল্টা থ্রেট দিচ্ছি। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এত বড় হুমকার, যাও বাংলাদেশে যাও, কোন মোল্লা বলেছে আর কোন মণ্ডল বলেছে, তাকে জেলের বাইরেই বেরোতে দেওয়া উচিত না যতদিন ইলেকশন শেষ হচ্ছে। আমাদের জেলে কী ক্যাপাসিটি আছে আমি জানি না, এরা মানে এনআইএ ডেফিনেটলি ইন্টারফেয়ার করবে এগুলোর ব্যাপারে, এবং প্রচুর সিআরপিএফ এসেছে, দাঁড়িয়ে আমরাও দেখব। তবে ভয় দেখাবেন না। একটা লোকের গায়ে যদি হাত পড়ে, অবশ্য গ্রামগঞ্জে অন্ধকারে কি হবে আমি জানি না, যদি হাত পড়ে এটা কনসিকোয়েন্সেসটা ওদের দেখতে হবে। তবে এবার সব রকম ভিডিও ক্যামেরা থাকবে, আর ভিডিও ক্যামেরা ভোটারদের প্রিভেসি রক্ষা করবে, কনফিডেন্সিয়ালিটি যেটা বলে সেটা মেনটেন হবে, ভোট কোথায় দিচ্ছে সেটা দেখা যাবে না, কিছু তো বের করবেই ছ্যাঁচড়ারা। আমাদের তার এগেনস্টে কিছু জিনিস আমরা সব ফর্মুলা করে বের করে রেখেছি, ওটা শেয়ার করব। ইলেকশন কমিশন আমাদের চেয়ে অনেক বেশি ইন্টেলিজেন্ট, আমাদের ইনপুটটা দিয়ে দেবো, দেখা যাক এবার কেউ নড়তে পারে কিনা। ঠিকভাবে ভোট হলে নড়তে পারবে না, একটু করে ঢুকবে, ভদ্রলোকের মতো দেবে, আর কিছু না হলে বিচুটি পাতা দিয়েছে। আমি বলবো দিল্লি পুলিশের 6 ফিট লাঠি, শুভেন্দুবাবু মাঝে মাঝে বলে দিল্লি পুলিশের 6 ফিট লাঠি, আমি জানি না এটা কোত্থেকে পেলেন, নিশ্চয়ই লাঠিটা খুব বড়, লাঠি খেলানো, দিক 3টে ঘা, চলুক 4টে রাবার বুলেট, একটা জল কামান, আর কতগুলোকে পিচমোড়া করে হ্যান্ডকাফ করে নিয়ে গিয়ে একদম গড়াদের পিছনে 3 রাত্রি ওই গলা ভাত আর শুকনো রুটি গিলুক, তারপরে বুঝে যাবে কত বড় মস্তান। ভয় দেখালে আমি বলছি আপনারাও সবাই রুখে দাঁড়ান, কোনো ভয় খাবেন না। ইলেকশন কমিশনার আছে, আমি তাদের উপর ভরসা করি। আর সর্বোপরি এমএলএ ক্যান্ডিডেট হয়ে গেছেন দীপাঞ্জনবাবু, ওনার ইন্টেলিজেন্সটাও নিশ্চয়ই এরা নেবে। উনি বলেই দিয়েছেন মাস্তানদের আমরা কিন্তু দেখে নেব, উনি বলে দিয়েছেন কোট আনকোট, মাস্তানি করা চলবে না, দেখে নেব। সব পারবে না, কারণ গ্রামে গঞ্জে কোথায় এই মুহূর্তে সন্ধ্যেবেলা সন্দেশখালিতে গিয়ে একজন মস্তান, একটা লুঙ্গি বাহিনীর 5 জন ঢুকে পড়লো, এটা কিছু করার নেই। আমি সবাইকে বলবো কাশ্মীর কেরালা ফাইলস 2 দেখতে, বেঙ্গল ফাইলসটা দেখুন পুরো ভালো করে, আর আরেকটা কি সিনেমা ধুরন্ধর 1, ধুরন্ধর 2 দেখুন, দেখে নিজেরা ভোট দিন। আর সর্বোপরি অভয়ার মার ছবিটা সামনে রেখে মেয়েটার কথাটা ভাবুন, কদিন বাদে মেয়ের নামও বেরিয়ে আসবে, মেয়ের ছবি বেরোবে, ওরকম অনামি একটা মানে মৃতা মহিলা, একটা বেওয়ারিশ লাশ ছিল না, ও ছিল একটা ডাক্তার, মাথা উঁচু করে ওই ছবি প্রকাশ করার দায়িত্ব আমি নিলাম ওর মার সঙ্গে। পরবর্তীকালে ইতিহাস যা বলবে সেটাই হবে, দেখা হবে।